স্বৈরাচারের অন্যতম অংশীজন হিসেবে আমরা কাউকে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে তার পক্ষে আমরা তার বক্তব্যের উপর আমরা ধন্যবাদ জানাতে পারি না। যদি এটা ধন্যবাদ জানাই তাহলে এদেশের মানুষ এটা ভালো চোখে দেখবে না। মাননীয় স্পিকার, আমরা দীর্ঘ 17 বছর পৃথিবীর জঘন্যতম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, জীবন উৎসর্গ করেছি এবং রক্তপিচ্ছিল পথ বেয়ে আমরা এই মহান সংসদে এসেছি। সুতরাং এই মহান সংসদে দাঁড়িয়ে সেই স্বৈরাচারের অন্যতম অংশীজন হিসেবে আমরা কাউকে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে তার পক্ষে আমরা তার বক্তব্যের উপর আমরা ধন্যবাদ জানাতে পারি না। যদি এটা ধন্যবাদ জানাই তাহলে এদেশের মানুষ এটা ভালো চোখে দেখবে না। মাননীয় স্পিকার, আমরা জানি যে আমরা শুনেছি যে রাষ্ট্রপতি পারেন না, তাকে পারানো হয়। সুতরাং তিনি যে জাতীয় সংসদে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য কি তিনি তার হৃদয় থেকে বিশ্বাসের জায়গা থেকে দিয়েছেন নাকি তাকে বলানো হয়েছে? যদি এই বক্তব্য তার নিজের বক্তব্য না হয়ে থাকে কিংবা যদি তাকে দ্বারা বলানো হয়, তাহলে এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে কোনো ধরনের প্রশংসা কিংবা তিরস্কার কিছুই করা যায় না। মাননীয় স্পিকার, আমরা তো এমন একজন রাষ্ট্রপতি চাই যিনি জাতীয় সংকটে কিংবা আমাদের সংসদের কোনো সংকটকালীন সময়ে তিনি কিছু ভূমিকা রাখবেন। সে ভূমিকা রাখার মতো একজন রাষ্ট্রপতি আমরা চাই। মাননীয় স্পিকার, আমরা জানি যে স্বৈর শাসন কিংবা একনায়কতন্ত্র কেবলমাত্র একজন ব্যক্তি কিংবা একটি দলের মাধ্যমে সৃষ্টি হয় না। জাতীয় সংসদের সংখ্যাধিক্যের ভিত্তিতেও একনায়কতন্ত্র স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। আমরা জানি ব্রিটিশ পার্লামেন্টে কেন্দ্র করে বলা হয় যে ব্রিটিশ পার্লামেন্ট নারীকে পুরুষ এবং পুরুষকে নারী করা ছাড়া আর সব কিছু করতে পারে। সুতরাং সংখ্যাধিক্যের একনায়কতন্ত্রের ভিত্তিতে যদি কখনো আমাদের এই জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদ স্বৈরতান্ত্রিক হওয়ার চেষ্টা করে, তাহলে যেন একটু ভারসাম্যপূর্ণ অবস্থা রাখার চেষ্টা করেন মাননীয় রাষ্ট্রপতি। আমরা তেমন একজন রাষ্ট্রপতি চাই, ন্যূনতম তিনি যেন ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি এই যে সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্রের উপর ভিত্তি করে যদি কখনো আমাদের সংবিধানকে ব্যবচ্ছেদ করা হয় ইচ্ছা মতো, তখন যেন সংবিধানের একজন অভিভাবক হিসাবে আমরা যেন স্বাধীন বিচার ব্যবস্থা আমরা পাই, স্বাধীন সুপ্রিম কোর্ট পাই। এতটুকু আশা, এত রক্তের পরে, এত জীবনের পরে, এত বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ আমরা আশা করতেই পারি। মাননীয় স্পিকার, সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের মহান সংসদ ভবিষ্যতে তেমনি একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে এবং এই দাবি আমি আমাদের বিরোধী দলের পক্ষ থেকে করছি এবং আমাদের ট্রেজারি বেঞ্চে যারা সরকারি দল রয়েছেন তাদের কাছে এই দাবি আমি উত্থাপন করছি। সবার আগে এই দেশকে একটি নতুন সম্ভাবনার দিকে আমরা নিয়ে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা এই মহান সংসদে এসেছি, হয়তো আমরা মহান সংসদে হয়তো এক সময় থাকবো না, কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য একটি অনুকূল বাংলাদেশ রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা তো দৃষ্টান্ত দেখেছি, আমরা আমাদের এই সংসদকে পৃথিবীর জন্য মডেল করতে চাই। যে দৃষ্টান্ত দেখিয়েছেন আমাদের বিরোধী দলের নেতা, আমাদের সংসদ নেতা, যে আমরা জাতীয় সংকটে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে জানি, কাজ করতে পারি, এ সক্ষমতা ত্রয়োদশ এই জাতীয় সংসদ দেখাতে সক্ষম হয়েছে। আমি এই কারণে সকল সংসদ সদস্যকে, আমাদের সম্মানিত বিরোধী দলের নেতা, মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় প্রধানমন্ত্রী, সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে সবার উপরে জাতীয় ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রিটি। সুতরাং আমরা অতীতের সেই যে স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি ধুয়া তুলে আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে যারা স্বৈরতন্ত্র চালিয়েছিল, সেই নেতিবাচক কথা আমরা শুনতে চাই না। আমরা নতুন বাংলাদেশে একটি দলকে নির্মূল করার কথা আমরা শুনতে চাই না। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটি 2 মিনিট সময় যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার কথা বলতে চাই। 1 মিনিটে সমাপ্ত করেন। মাননীয় স্পিকার, আমি যে জনপদ থেকে এসেছি সেই জনপদটি হচ্ছে একটি পশ্চাৎপদ জনপদ।
আমরা আমরা এই সংসদে আমরা জেনেছি যে আমার 20টি ইউনিয়ন, একটি পৌরসভা, এবং সেখানে উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। আমরা জেনেছি, আমরা জানি যে এখনও 75% রাস্তাঘাট কাঁচা। সুতরাং আমি আমাদের স্থানীয় সরকার এবং সমবায় মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমার জনপদের রাস্তাঘাট উন্নয়নের জন্য একটু পদক্ষেপ গ্রহণ করেন। মাননীয় স্পিকার, আমার জনপদের এখনো 70টি শিক্ষা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কোনো সরকারি অনুদানপ্রাপ্ত ভবন পায়নি। আমার ঝুঁকিপূর্ণ জনপদ, আমাদের সেই কালবৈশাখী এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে জনপদ, সেই জনপদে যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে হয়, সন্তানদেরকে যদি নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসতে হয়, তাহলে ভবন অত্যন্ত জরুরি।